আজকের ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি করব তা হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান লেনদেন অধ্যায় থেকে যে 4 নং অনুশীলনের প্রশ্নটি রয়েছে সেলিম ট্রেডার্সের, সেই প্রশ্নটি আজকে সমাধান করব। তো তোমরা মনোযোগ সহকারে আজকে ক্লাসটি দেখো। কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা ভিডিওটি টেনে দেখো। তো লক্ষ্য করো, সরাসরি যদি আমি বোর্ডে যাই, দেখো সেলিম ট্রেডার্স ফেব্রুয়ারি 2017-এ জয় ট্রেডার্স এর কাছে নিম্নোক্ত পণ্য বিক্রয় করেন। সেলিম ট্রেডার্স জয় ট্রেডার্স এর কাছে কিছু পণ্য বিক্রি করেছেন। দেখো ফেব্রুয়ারির 1 তারিখ নগদে 55 টাকা দরে 115 কেজি চিনি বিক্রি করেছেন। ফেব্রুয়ারির 7 তারিখ দেখো 52 টাকা দরে 56 কেজি চিনি বিক্রি করেছেন। ফেব্রুয়ারির 15 তারিখ 110 টাকা দরে 35 কেজি মসুরের ডাল বিক্রি করেছেন। সেলিম ট্রেডার্স মোট বিক্রয়ের উপর 10% কারবারি বাট্টা মঞ্জুর করেন। দেখো এই উদ্দীপকটার আলোকে, ছোট একটি উদ্দীপক, এর আলোকে দেখো ক খ গ 3টি প্রশ্ন রয়েছে। ক নম্বরে বলেছে দেখো সেলিম ট্রেডার্স এর মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ তিনি মোট কত টাকা বিক্রি করেছেন এটা বের করতে হবে। খ নম্বরে ফেব্রুয়ারির 1 তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো। এই যে ফেব্রুয়ারির 1 তারিখ নগদে 55 টাকা ধরে 115 কেজি চিনি বিক্রি করেছেন, এটার আলোকে একটা ক্যাশ মেমো প্রস্তুত করতে হবে। আর গতে বলা হয়েছে ফেব্রুয়ারির 15 তারিখের লেনদেন থেকে একটি চালান প্রস্তুত করো, অর্থাৎ এই 15 তারিখ থেকে আমাদের একটি চালান প্রস্তুত করতে হবে। প্রশ্নে আমাদের বলা হয়েছে দেখো সেলিম ট্রেডার্স এর মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ আমাদের মোট বিক্রয়ের পরিমাণ বের করতে হবে। অর্থাৎ দেখো আমাদের বিক্রি করেছে ফেব্রুয়ারির 1 তারিখ, 7 তারিখ এবং 15 তারিখ। এই 3 তারিখে আমাদের বিক্রি করা হয়েছে জয় ট্রেডার্স এর কাছে। তো এই 3 তারিখ থেকে আমাদের কত টাকা তিনি মোট বিক্রি করেছেন সেটা বের করতে হবে। তবে একটু এখানে বলে দিয়েছে তিনি মোট বিক্রির উপর আবার 10% কারবারি বাট্টা প্রদান করেন। এই যে দেখো কারবারি বাট্টা কয় পার্সেন্ট, 10% তিনি কারবারি বাট্টা প্রদান করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কারবারি বাট্টা আমাদের হিসাব বিজ্ঞানে অন্তর্ভুক্ত করি না, সর্বদা আমরা এটাকে বাদ দিয়ে দিই। অর্থাৎ আমরা যেই মোট বিক্রয়টা বের হবে এই 3 তারিখে, সেই মোট বিক্রয় থেকে আমি কারবারি বাট্টাটাকে কি করে দেবো, বিয়োগ করে দেবো। তো দেখো এই ক নাম্বারটা সমাধান করার জন্য আমি এখানে ঘর করে রেখেছি সেলিম ট্রেডার্স এর মোট বিক্রয়ের পরিমাণ, তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। খুব সহজ একটি ঘর। এই ঘরটা আমি তোমাদের প্রতিটা প্রশ্নেরই কোন অংশে দেখেছো, করিয়েছি। তো দেখো আমি এবার এই ক নাম্বারটা কিভাবে সমাধান করি। তো ক নম্বরে যেহেতু আমার একটা 2017 সালের অঙ্ক, তাহলে প্রথমে আমি 2017 সাল লিখলাম। ফেব্রুয়ারি মাসের জন্য ফেব্রু লিখলাম। এবার 1 তারিখে যেহেতু আমার বিক্রি রয়েছে, দেখো কি বিক্রি করেছে, নগদে 55 টাকা দরে 115 কেজি চিনি। তাহলে লিখি আমি নগদে চিনি বিক্রয়। তাহলে কত টাকা দরে বিক্রি করেছি, 55 টাকা দরে। কত কেজি, 115 কেজি। এবার এই দুটা তোমরা ক্যালকুলেটরে গুণ দাও, গুণ দিলে দেখবা হবে 6,325 টাকা। এই 6,325 টাকা আমি বিস্তারিত টাকার ঘরে লিখলাম। এই 1 তারিখে আমি কি বিক্রি করেছিলাম, দেখো চিনি বিক্রি করেছিলাম, এই চিনিটা আনলাম কত টাকা ধরে, 55 টাকা ধরে। এই যে দেখো দেওয়া আছে কত কেজি, মোট কেজি হচ্ছে 115 কেজি। এই দেখো 115, তাই 55কে আমি 115 দ্বারা গুণ করেছি, বের হলো 6,325 টাকা। তো এর পরবর্তীতে রয়েছে দেখো ফেব্রুয়ারি 7 তারিখ 52 টাকা দরে 56 কেজি চিনি। তাহলে আমি আবার লিখি ফেব্রুয়ারি 7 চিনি বিক্রয়। কি বিক্রি করা হয়েছে, চিনি বিক্রয়। আবার চিনি বিক্রি করা হয়েছে কত টাকা দরে, এবার বিক্রি করেছে 52 টাকা দরে। কত কেজি, 56 কেজি। দেখো এই যে 52 টাকা দরে 56 কেজি, তাই আমি এই যে 52 56 লিখলাম। 52 টাকা দরে 56 কেজি চিনি বিক্রি করছে। এখন এই দুটা গুণ করো, তাহলে দাঁড়াচ্ছে 2,912 টাকা। 2,912 টাকা, 52 56 গুণ করো ক্যালকুলেটারে। তো দেখো 7 তারিখটা আমি বসালাম। এবার হয়েছে আমার কয় তারিখে বিক্রি করেছে, 15 তারিখ। কি বিক্রি করেছে দেখি, 110 টাকা দরে 35 কেজি মসুর ডাল। তাহলে এবার আমি লিখি 15 তারিখ, এই যে 15 তারিখ লিখলাম, ঘরটা একটু বড় করে দিই। তো কি বিক্রি, মসুর ডাল বিক্রি। তাহলে লিখি এই মসুর ডাল বিক্রয় কত টাকা দরে, 110 টাকা দরে। কত কেজি, 35 কেজি। এই 110 আর 35 এবার গুণ করো, 110 আর 35 গুণ করলে হবে তোমার 3,850 টাকা। তো দেখো আমার 3 তারিখে 3টা বিক্রি রয়েছে, 3টা বিক্রি কিন্তু আমি লিখলাম। এবার এটার আমি কি করব, মুট করব। অর্থাৎ এই 3টাকে আমি যোগ করে দেখি কত হয়। তো 6,325, 2,912 আর 3,850 যদি যোগ করি, তাহলে দাঁড়ায় আমার 13,087 টাকা। তো এই 13,087 টাকা আমি বিক্রি করেছি, অর্থাৎ সেলিম ট্রেডার্স জয় ট্রেডার্স এর কাছে বিক্রি করেছে। তবে একটু কথা রয়েছে এখানে, সেলিম ট্রেডার্স মোট বিক্রির উপর কয় পার্সেন্ট বার্তা দেয়, 10%। আর এই 10% হচ্ছে আমার জন্য কারবারি বার্তা, যেটা আমরা হিসাব বিজ্ঞানে অন্তর্ভুক্ত করি না। তো আমি এটাকে কি করবো, এবার বাদ দেবো। তাহলে লিখবো আমি বাদ কারবারি বার্তা, কারবারি বার্তা। কারবারি বার্তা কয় পার্সেন্ট,
এই 10% কারবারি বাট্টা। তো এই যে 13,087 টাকা, 13,087 টাকা যদি আমি 10% করি তাহলে দাঁড়ায়, অর্থাৎ এটাকে গুণ 10/100 যদি করো, বা যেভাবে তোমরা পার্সেন্ট বের করো ওইভাবে যদি পার্সেন্টটা বের করো তাহলে দাঁড়াচ্ছে আমার 1308.7। আর যদি বের করতে না পারো তাহলে এখানে দেখো আমি কিভাবে বের করি। এই লিখবা 13,087 গুণ 10/100, তাহলে সহজে বের হয়ে যাবে তোমার এই পার্সেন্ট। অর্থাৎ কোনো কিছুর যদি 10% বের করতে হয় তাহলে কোনো কিছুর যেই পার্সেন্টই তুমি বের করো না কেন, ওই সংখ্যাটা লিখবা। এখানে যেমন 10%, ওই সংখ্যাটা 10 লিখেছি আর ভাগ করেছি কত দিয়ে? 100 দিয়ে। তার মানে পার্সেন্ট বের করতে হলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের বের হবে কত? 1308.7। তাহলে এই টাকাটা দেখো আমি এখানে লিখেছি কারবারি বাট্টা। তো যেহেতু এটাকে আমি বাদ দেবো এই জন্য আমি বিয়োগ দিয়েছি, দুইটা পাশে ব্র্যাকেট। তো 13,087 থেকে 1308.7 টাকা যদি আমি বাদ দেই তাহলে দাঁড়ায় আমার 11,778.3। এই 11,778.3 হচ্ছে আমার জন্য মোট বিক্রয়। অর্থাৎ সেলিম ট্রেডার্স এর মোট বিক্রয়ের পরিমাণ বের হলো কত? আমার 11,778.3 টাকা। পরে চলো আমরা খ অংশটি সমাধান করি। খ অংশে দেখো বলা হয়েছে আমাদের ফেব্রুয়ারির 1 তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো। 1 তারিখের আলোকে একটা ক্যাশ মেমো প্রস্তুত করতে বলা হয়েছে। এই যে আমাদের 1 তারিখ, এই 1 তারিখের অবলম্বনে একটি ক্যাশ মেমো প্রস্তুত করতে হবে। খ অংশটি আমি সমাধান করি। দেখো খ অংশ সমাধানের জন্য আমি লিখলাম ফেব্রুয়ারির 1 তারিখের আলোকে ক্যাশ মেমো প্রস্তুত। তো ক্যাশ মেমো প্রস্তুত করার জন্য দেখো আমি আগেই একটি ঘরের মতো করে রেখেছি। তো এর ভিতরে আমরা একটা ক্যাশ মেমো প্রস্তুত করব। প্রথমে আমাদের ক্যাশ মেমোতে কি থাকে? প্রতিষ্ঠানের নাম থাকে। তো প্রতিষ্ঠানের নামটা কি? এখানে দেখো তো আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সেলিম ট্রেডার্স। তাহলে আমি এখানে লিখি সেলিম ট্রেডার্স। এই দেখো সেলিম ট্রেডার্স, সেলিম ট্রেডার্স লিখলাম। প্রতিষ্ঠানের কি কোনো ঠিকানা রয়েছে সেলিম ট্রেডার্স এর? যেহেতু ঠিকানা নাই তাহলে আমি একটু ডট দিয়ে যাব। তার নিচে আমি লিখে দেব একটু বড় করে ক্যাশ মেমো। ক্যাশ মেমো, এই যে দেখো বড় করে ক্যাশ মেমো লিখে এটাকে একটু সুন্দর করে বক্স এঁকে দিলাম আমি। তারপরে এই ক্যাশ মেমোর এক পাশে যাবে তারিখ, আরেক পাশে যাবে হচ্ছে আমার ভাউচার নাম। এই পাশে হচ্ছে আমার জন্য তারিখের পাশ, তাহলে আমি এখানে লিখবো তারিখ। দেখো ক্যাশ মেমোটা করতে বলেছে 1 ফেব্রুয়ারি, তাহলে লিখে আমি 1/2/2017। দেখো এই যে তারিখটা লিখে দিয়েছি, 1 তারিখের 1/2/2017, 1 তারিখ। আর এই পাশটা হচ্ছে তাহলে কি? ভাউচার নং। এই পাশে বসে ভাউচার নং। ভাউচার নং দেখো এই তারিখে কোনো ভাউচার দেওয়া নেই, তাই আমি ভাউচার নংটা লিখবো না, এরকম ডট ডট দিয়ে যাবো। তো যেখানে যেখানে আমার লেখার কিছু থাকবে না সেখানে আমি এরকম ডট দিয়ে যাব। ঠিক আছে, যেমন দেখো এখানে ঠিকানা ছিল না তাই আমি ডট দিয়ে গিয়েছি। এখানে দেখো ভাউচার নং এ কোনো দেওয়া নাই তাই আমি ডট দিয়ে গিয়েছি। তো ক্যাশ মেমো শুরুতে দেখো এক পাশে তারিখ, এক পাশে ভাউচার নং। তো তার নিচে অর্থাৎ ক্যাশ মেমোর এই পাশটাতে আমি লিখবো হচ্ছে ক্রেতার নাম। ক্রেতার নাম, দেখো আমার এই উদ্দীপকে ক্রেতার নাম কিন্তু দেওয়া আছে। খেয়াল করে দেখো তো এখানে এই যে জয় ট্রেডার্স এর কাছে কি বিক্রি করেছে? সেলিম ট্রেডার্স কার কাছে বিক্রি করেছে? জয় ট্রেডার্স এর কাছে। তাহলে জয় ট্রেডার্স ক্রেতা আর সেলিম ট্রেডার্স হচ্ছে বিক্রেতা। আর তাহলে ক্রেতার নামের জায়গায় এখন আমি কি বসাবো? ক্রেতার নামের জায়গায় এখন আমি বসাবো জয় ট্রেডার্স। তাহলে দেখো আমি লিখতেছি জয় ট্রেডার্স। যেহেতু আমার ক্রেতার নাম দেওয়া রয়েছে ক্রেতার নাম লিখলাম। এরপর হচ্ছে ক্রেতার ঠিকানা, তো আমি লিখতেছি ঠিকানা। দেখো জয় ট্রেডার্স এর কোনো ঠিকানা দেওয়া নাই, দেখো কোথাও কোনো জয় ট্রেডার্স এর ঠিকানা দেওয়া নাই, তাহলে আমি এভাবে ডট দিয়ে গেলাম। তারপরে আমি এটার ভিতরে এই ক্যাশ মেমোর ভিতরে টোটাল 5টা ঘর করব, ছোট ছোট ঘর। দেখো ছোট ছোট ঘর, প্রথম ঘরটা হচ্ছে আমার জন্য ক্রমিক নং, তারপরে ঘরটা হচ্ছে আমার জন্য মালের বিবরণ, মালের বিবরণ। তারপরে ঘরটা হচ্ছে আমার জন্য দর, পরিমাণ, আর হচ্ছে সর্বশেষ ঘর পরিমাণ টাকা, পরিমাণ। তো ক্যাশ মেমোটা প্রস্তুত করা খুবই সহজ, শুধু একটু তুমি মনোযোগ সহকারে স্টেপ গুলো মনে রাখো কোথায় কি করি। দেখো 1 তারিখে আমি একটাই জিনিস বিক্রি করেছি, নগদে 55 টাকা ধরে 115 কেজি চিনি বিক্রি করেছি। এই একটা জিনিস আমি বিক্রি করেছি, তাই আমি ক্রমিক রঙে লিখলাম এক। আর কি বিক্রি করেছি? মালের বিবরণ, চিনি বিক্রি করেছি, তাহলে আমি লিখবো এখানে চিনি, চিনি বিক্রয়। এই যে বিবরণে লিখে দিলাম চিনি বিক্রয়। কত টাকা ধরে? 55 টাকা ধরে। কত কেজি? দেখো ওই যে 115 কেজি দেওয়াই আছে সবকিছু। তোমরা একটু লক্ষ্য করে দেখো 55 টাকা ধরে, যে আমি এখানে 55 লিখলাম। কত কেজি? 115 কেজি, যে 115 কেজি লিখলাম। এখন এই যে 55 আর 115 গুণ করে আমি পরিমাণ টাকার ঘরে লিখবো। 55 আর 115 যদি গুণ করি হয় 6,325 টাকা। তো
এই 6,325 টাকা আমরা কোথায় লিখলাম? শেষের পরিমাণ টাকার ঘরে। তো সেলিম ট্রেডার যেহেতু সকল বিক্রয় মোট বিক্রয়ের উপরে কয় পার্সেন্ট বার্তা দেয়? 10% কারবারি বার্তা দেয়। তো এটার উপর আমি এখন বাদ দিয়ে দিব, বাদ কারবারি বার্তা। কেননা কারবারি বার্তা আমরা হিসাব বিজ্ঞান থেকে কি করি? বাদ দেই। কারবারি বার্তা, কারবারি বার্তা কয় পার্সেন্ট? 10%। তো এই 6,325 টাকা 10% হয় 632.5%। কিভাবে বের করেছি আমরা? ক অংশে নিশ্চয়ই মনে আছে। তো এখন এই 6,325 থেকে আমি 632.5 যদি বিয়োগ দিই, তাহলে দাঁড়ায় আমার 5,692.50। তো এই 5,692.50 কে এবার আমি দুটো হিসাব বন্ধের দুইটা জেড টেনে দিলাম এবং আমার এই ঘরটাকে ক্লোজ করে দেই। তো তার নিচে আমি এবার কথায় লিখবো, কথায় অর্থাৎ এই যে 5,692.50 এটাই লিখবো 5,692.50 টাকা মাত্র। তো তার নিচে আমি ক্রেতার স্বাক্ষর দেব একটা, ক্রেতার স্বাক্ষর, ক্রেতার স্বাক্ষর। আর এই পাশে ঠিক ক্রেতার স্বাক্ষরের ঠিক অপোজিট পাশে আমি এখানে লিখবো বিক্রেতার স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর। তার সর্বশেষ নিচে ক্রেতা স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষরের নিচে আমি একটা বিশেষ দ্রষ্টব্য দিয়ে দিব। বিশেষ দ্রষ্টব্য হচ্ছে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। এবং এই লেখাটা লিখে আমি আমার নিচের ঘরটা ক্লোজ করে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, একটু যদি তোমরা লক্ষ্য করো আমি কিভাবে ক্যাশ মেমোটি করলাম। প্রথমে আমি ক্যাশ মেমোটাতে আমি কি করলাম? প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখলাম, প্রতিষ্ঠানের ঠিকানা নাই তাই আমি ডট দিলাম। এর নিচে একটু বড় করে ক্যাশ মেমো লিখলাম এবং এটাকে ঘরবন্দি করলাম। ক্যাশ মেমোর এক পাশে তারিখ বসে, আরেক পাশে বসে ভাউচার নং। তো দেখো ভাউচার নং যেহেতু আমার ছিল না তাই আমি ভাউচার নং এর ঘরটা খালি রেখেছি। আর তারিখ যেহেতু বলছে 1 ফেব্রুয়ারি তারিখে, তাই দেখো আমি যে 1 তারিখের ফেব্রুয়ারি 1, 2017 লিখেছি। এরপরে ক্রেতার নাম জয় ট্রেডার্স, যেহেতু আমার এখানে দেওয়াই রয়েছে জয় ট্রেডার্স এর নিকট বিক্রি করেছে সেলিম ট্রেডার্স, তাহলে ক্রেতার নাম জয় ট্রেডার্স, ক্রেতার কোনো ঠিকানা নেই এই জন্য ডট দিয়েছি। এবং ক্যাশ মেমোর ভিতরে 5টি ঘর হবে, ক্রমিক নং, মালের বিবরণ, দর, পরিমাণ, টাকা, ছোট 5টি ঘর হবে। ক্রমিক নং যেহেতু একটি আইটেমে বিক্রি করা হয়েছে চিনি, তাই চিনি বিক্রয় লিখে দিয়েছি 55 টাকা দরে 115 কেজি। এই দুটাকে গুণ করেছি 6,325 টাকা। আর আমরা হিসাব বিজ্ঞান থেকে কারবারি বারটা বাদ দেই, তাই বাদ কারবারি বারটা 10%, এই যে এখানে বলে দিয়েছে 10% কারবারি বারটা। তাই দেখো যে 10% যদি করি 6,325-এ 632.5। তো এই 6,325 থেকে 632.5 বিয়োগ করলে 5,692.50, যেটা আমি দেখো কথায় লিখে দিয়েছি এখানে। তার নিচে ক্রেতার স্বাক্ষর, ঠিক ক্রেতার স্বাক্ষর অপর পাশে হচ্ছে বিক্রেতার স্বাক্ষর এবং সর্বনিচে একটি বিশেষ দ্রষ্টব্য রয়েছে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। দেখো ক্যাশ মেমো বিষয়টা হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া, খুব সহজে তুমি প্রতিটা স্টেপ যদি মনে রাখো, এটা থেকে তোমার কখনোই নাম্বার কাটার সুযোগ নেই। একেবারে সুন্দরভাবে তুমি এটা অল্প সময়ের ভিতরে এই অংশটা করে আসতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে ক্যাশ মেমো করেছি। গ অংশে আমাদের বলেছে ফেব্রুয়ারির 15 তারিখের লেনদেন থেকে চালান প্রস্তুত করতে বলা হয়েছে। সেক্ষেত্রে একটু আগে আমরা ক্যাশ মেমো প্রস্তুত করেছিলাম 1 তারিখের আলোকে, এখন 15 তারিখের আলোকে আমাদের বলেছে কি চালান প্রস্তুত করতে। তো তোমাদের একটা জিনিস সবসময় মনে রাখা উচিত যে ক্যাশ মেমো করতে হয় নগদ লেনদেনে। ক্যাশ মেমো যদি আমাদের করতে বলা হয় তার মানে আমরা করব নগদ লেনদেন থেকে আমরা ক্যাশ মেমো প্রস্তুত করব। আর চালান যদি প্রস্তুত করতে বলা হয়, চালান প্রস্তুত করব আমরা বাকি লেনদেন থেকে। তো দেখো 1 তারিখের লেনদেনটা ছিল কিন্তু আমাদের নগদের লেনদেন, এই জন্য 1 তারিখ থেকে আমাদের ক্যাশ মেমো প্রস্তুত করতে বলা হয়েছে। আর 15 তারিখের লেনদেনটা দেখো বলেছে 110 টাকা দরে 35 কেজি মসুরের ডাল সেলিম ট্রেডার্স জয় ট্রেডার্স এর নিকট বিক্রি করেছেন। যেহেতু জয় ট্রেডার্স এর নিকট বিক্রি করেছেন, কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে দিয়েছে, তার মানে এটা একটি বাকি লেনদেন। যেহেতু এখানে কোথাও নগদের কথা বলা হয়নি, তার মানে এটা স্বাভাবিকভাবে এবং এটা বাকি লেনদেন। তো এই বাকি লেনদেনটার আলোকে আমরা চালান প্রস্তুত করতে পারবো। তো দেখো এই চালান আমাদের প্রস্তুত করতে বলা হয়েছে 15 তারিখের লেনদেনের আলোকে। তো চালান প্রস্তুত করার জন্য দেখো আমি ওই ক্যাশ মেমোর মতনই একই রকম ভাবে লিখে রেখেছি ফেব্রুয়ারি 15 তারিখের আলোকে চালান প্রস্তুত। তো এখানে দেখো একই রকম ভাবে আমি একটি ঘরের নমুনা করে রেখেছি যে এই জায়গাটার ভিতরে আমি চালানটা প্রস্তুত করব। তো শিক্ষার্থীরা দেখো ক্যাশ মেমো আর চালান প্রায় সেম জিনিস, শুধু
তিন থেকে চারটা জায়গায় একটু পরিবর্তন রয়েছে। তো এছাড়া বাকি সকল কিছু এক। তো দেখো, আমি তোমাদের এই গ অংশটা করে দিচ্ছি। গ অংশের ঠিক আগের মতনই আমি ক্যাশ মেমোর মতনই ঠিক এই জায়গায় লিখবো প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠান হচ্ছে সেলিম সেলিম ট্রেডার্স। এই লিখলাম আমি, দেখো সেলিম ট্রেডার্স। সেলিম ট্রেডার্স এর ঠিকানা যেহেতু নয়, আমি ডট দিলাম। তার নিচে কি ক্যাশ মেমোতে করেছিলাম, এখানে কি লিখবো, চালান। ক্যাশ মেমোতে ক্যাশ মেমো কথাটা বড় করে লিখেছি, আর এখানে দেখো চালান কথাটা বড় করে লিখে ঘর করেছি। ক্যাশ মেমোতে এখানে ছিল ভাউচার নং, আর চালানে এখানে হবে চালান নং। চালান নং, দেখো কোনো চালান নং এই লেনদেনে দেওয়া হয়নি। 35, এই যে 15 তারিখের যে লেনদেনটা, 15 তারিখের যে লেনদেনটা, এই লেনদেনে কোনো চালান নং নাই, তাই ডট ডট। আর এই পাশে হচ্ছে তারিখ, দেখো এই পাশে আমি লিখবো কি, তারিখ। দেখো তারিখের কথা বলে দিয়েছে ফেব্রুয়ারির 15 তারিখ, তাহলে আমি লিখবো কি 15/2/2000 কত 17 সাল। যেহেতু 15 তারিখ ফেব্রুয়ারি মাস, আর হচ্ছে 2017 সালের অঙ্ক। তো তার নিচে ক্যাশ মেমোতে এখানে ছিল ক্রেতার নাম, চালানো এখানে ক্রেতার নাম, ক্রেতার নাম। ক্রেতার নামকে ওই যে জয় ট্রেডার্স কিনেছে, তাহলে জয় ট্রেডার্স। সেলিম ট্রেডার্স বিক্রি করেছে, জয় ট্রেডার্স কিনেছে। ক্রেতার ঠিকানা, দেখো জয় ট্রেডার্স এর কোনো ঠিকানা নাই, তাই ডট ডট দিয়ে গেলাম। এবং ভিতরে কয়টা ঘর, ক্যাশ মেমো তো 5টা ঘর, চালানো 5টা ঘর। প্রথম ঘরটা হচ্ছে ক্রমিক নং, প্রথম ঘরটা কি ক্রমিক নং, তারপরের ঘর হচ্ছে মালের বিবরণ, দর, পরিমাণ, পরিমাণ টাকা। তো দেখো আমি প্রথম ঘরটার নাম লিখলাম ক্রমিক নং, মালের বিবরণ, দর, পরিমাণ, আর শেষের ঘরটা হচ্ছে পরিমাণ টাকা। তো দেখো ক্রমিক নং হচ্ছে একটা আইটেম এখানে বিক্রি করেছে। দেখো কি বিক্রি করেছে, 110 টাকা দরে 35 কেজি মসুরের ডাল। তাহলে বিক্রি করেছে মসুরের ডাল, লিখি আমি মসুর ডাল কত টাকা, 110 টাকা দরে। এই যে 110 টাকা দরে কত কেজি, 35 কেজি। এবার এই দুইটা যদি গুণ করি, 110 আর 35 গুণ করলে হয় 3850 টাকা। তাহলে 3850 টাকা। তো তার থেকে বাদ যাবে কি কারবারি বাট্টা, যেহেতু কারবারি বাট্টা 10%, আর কারবারি বাট্টা আমরা বাদ দেই। বাদ কারবারি, কারবারি বাট্টা, দেখো কারবারি বাট্টা কয় পার্সেন্ট, 10% আমি বাদ দিব। তাহলে কারবারি বাট্টা যদি 3850-এর 10% করলে হয় 385। তো এই 385 যদি বাদ দেই, তাহলে থাকে আমার 3465 টাকা। 3465 টাকা। এবার আমি ঘরটাকে ক্লোজ করে দিব। দেখো ক্যাশ মেমোতে যে কাজ করেছি ঠিক একই কাজ কিন্তু আমি চালানেও করতেছি। এখন এখানে আবার কি লিখবো, কথায়, ক্যাশ মেমোতেও কথায় লিখেছিলাম কত, 3465, লিখি 3465, 3465 টাকা মাত্র। এবার ক্যাশ মেমোতে এখানে ছিল কি ক্রেতার স্বাক্ষর, আর চালানে এখানে হবে বিক্রয় শর্ত। এই পরিবর্তনটা একটু লক্ষ্য করো। ক্যাশ মেমোতে ছিল এখানে ক্রেতার স্বাক্ষর, আর চালানে হবে বিক্রয় শর্ত। দেখো এখানে যা বিক্রি করা হয়েছে যে 15 তারিখে কোনো শর্ত দেওয়া হয় নাই, তার মানে আমি কি করব, ডট ডট দিয়ে যাব। তারপরে এই পাশে ক্যাশ মেমোতে এখানে ছিল ক্রেতার স্বাক্ষর, এখানে ছিল বিক্রেতার স্বাক্ষর। তো যেহেতু এখানে বিক্রয় শর্ত, এখানে হবে তাহলে কি বিক্রেতার স্বাক্ষর, বিক্রেতা স্বাক্ষর। এই যে আমি বিক্রেতার স্বাক্ষর লিখে দিলাম। আর নিচে ক্যাশ মেমোর নিচে একটা ছিল কি বিশেষ দ্রষ্টব্য, এখানেও একটা বিশেষ দ্রষ্টব্য আছে, তাহলে লিখি আমি বিশেষ দ্রষ্টব্য কি, এটা হচ্ছে ভুল ত্রুটি, ভুল ত্রুটি সংশোধন যোগ্য, ভুল ত্রুটি সংশোধন যোগ্য। তারপরে আমার কাজ শেষ, ঘরটা আমি ক্লোজ করে দিই। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, চালান আর ক্যাশ মেমোর ভিতরে যদি তোমরা পার্থক্য খোঁজো, এই জায়গাটা একটা পার্থক্য রয়েছে, আর পার্থক্য রয়েছে তোমাদের এই বিক্রয় সত্যতে একটা পার্থক্য রয়েছে, ভুল ত্রুটি সংশোধন যোগ্যতে একটা পার্থক্য রয়েছে, আর এই জায়গাটাতে চালানে চালান, ক্যাশ মেমোতে ক্যাশ মেমো। এছাড়া আর কোনো কিন্তু পার্থক্য তেমন একটা নেই, একই জিনিস একই ঘর। চালান করা হয় বাকির লেনদেনের জন্য, আর ক্যাশ মেমো করা হয় নগদের লেনদেনের জন্য। তো আশা করি তোমরা কিভাবে আমি চালানটা প্রস্তুত করেছি খুব সহজে বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা ভিডিওটি টেনে দেখো অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ধন্যবাদ সবাইকে।